গণভোট জুলাই সনদ এই বিষয় নিয়ে তারা অভিযোগ করছে বিএনপি চিট করেছে। এটা কি আসলে রাজনৈতিক কারণে এই প্রচেষ্টা কিনা বিএনপির? বিএনপি কোথায় চিট করলো? বিএনপি তো সব বলেছে, ক্লিয়ার কাট কথা বলেছে। তারপরে বিএনপি বলছে সিগনেচার নিলে নিতে পারেন, সিগনেচার নেন, কিন্তু আইনের বাইরে তো বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপি ওইটা কি আপনার শপথ নিয়েছে? শপথ তো নেয় নাই, শপথ নেওয়ার প্রশ্ন আসে না। একসাথে দুইটা শপথ নেওয়া, ওই যে কি তানিয়া ব্যারিস্টার তানিয়া আমির বলছে যে একই দিনে একই জায়গায় দুই রকম শপথ নেওয়াটা সংসদ সদস্যপদই থাকে না। তো বিএনপির তো খায় দেয়া কাম নাই, কেন বিএনপি এই কামটা করতে যাবে? বাংলাদেশের কত কাজ আছে, দেশ প্রায় দেউলিয়া, টাকা টুকা কিচ্ছু নাই, অর্থনৈতিক দুরবস্থা, স্বচ্ছতার দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, স্বাস্থ্যের দুরবস্থা, আপনার সব কিছু ডিজাস্টারের দুরবস্থা। এর মধ্যে নতুন ডিজাস্টার শুরু হয়েছে, একটা যুদ্ধ। হ্যাঁ, নির্বাচন তো সংবিধানের একটা পার্ট, ঠিক কিনা? আচ্ছা ফাইন। তো এখন গণভোট কি সংবিধানের পার্ট না? তাহলে এখন নির্বাচনের ক্ষেত্রে আপনার আপত্তিটা কোথায়? যে নির্বাচনে যখন চলছে ওই সময় আপনার দায়িত্বে ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই, এটি তো একটা প্রশ্ন। এছাড়া তো নির্বাচনে আপত্তি করার আর কিছু নাই। তো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো তো ওই সময় কে থাকতো? আপনার কাছে কোনো বিকল্প চয়েস ছিল না তো। হাসিনা চলে যাওয়ার পরে এই সরকারকে বসানো হয়েছিল, এবং এই সরকার বসেই বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার। সে যদি বলতো আমি সংবিধান বহির্ভূত গভর্নমেন্ট, তাহলে আমার কোনো আপত্তি আছিল না। সে তো বলছে আমি একটা সাংবিধানিক সরকার, বলছে তো রে ভাই। তখন বলে যখন ফেলাইছে তখন তারা এটা প্রমাণও তার পেছনে জোগাড় করছে। সেই প্রমাণ জাস্টিফাইড কিনা, সেই প্রমাণ কেমন করে করছে, ওই আলোচনা আমি যাচ্ছি না। তারা হাইকোর্ট থেকে 106 নম্বর সংবিধান 106 অনুযায়ী দেখেন, এই যে 106 বলে না, যে 106-এর ওই আমরা এই যে 106টা পাইলেন কই, ওটাও তো সংবিধানের অংশ। যে তো ওটাও তো সংবিধান থেকে নিছেন। তাহলে আপনি আপনার সুবিধা মতো সংবিধান মানবেন আর সুবিধা মতো মানবেন না, তাহলে তবে হলো না। রাষ্ট্রপতির কাছে শপথ না, হ্যাঁ, হয় মানবেন না, মানবেন না, যে কোনো একটা। এই যে কোরআনে আছে, বুঝছেন, কোরআনের কথা বলি শুনি। কোরআন আপনি হয় মানবেন, তাহলে আপনি হলো ইমানদার মুমিন, আর যদি না মানেন তাহলে কাফের। কিন্তু আপনি কিছু মানবেন আপনার সুবিধা অনুযায়ী, আর কিছু মানবেন না, তাহলে আপনি মুনাফেক। বা এটা সোজা কথা, মুনাফেক হলো সবচেয়ে খারাপ, মুনাফেক কাফের চেয়েও খারাপ। বিএনপি বলছে যে আমরা তো আপনার ডেপুটি স্পিকার জামাত থেকে করতে চাই, আপনারা একটা নাম দেন, বলছে না? তারা কি বলছে যে যদি সংবিধান সংস্কার পরিষদ না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আমরা ডেপুটি স্পিকার দিব না, বলছে তো। আপনি লিখে রাখেন সংবিধান সংস্কার পরিষদের মিটিংয়ে বসবে না, কারণ বিএনপি তো শপথই নেয় নাই সংবিধান সংস্কারের মেম্বার হিসেবে। 212 জন তো সংবিধান সংস্কার, 212 জন না 13 জন, রুমিন ফারানাও তো নেয় নাই, একজন স্বতন্ত্র সহ। তো এরা তো সংবিধানের সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেয় নাই, তাহলে এরা বসবে কিভাবে? এরা তো বসবে না। তাহলে প্রথম অধিবেশনের ডেপুটি স্পিকার করতে হবে, নির্বাচন করতে হবে। কীভাবে? জামাতকে ডেপুটি স্পিকার দিবে না? দিবে। আচ্ছা, বলে রাখছি, আপনি লিখে রাখেন, ওরা এটা ওদের কথা বিএনপি মানবে না, তারপরেও তারা ডেপুটি স্পিকারের জন্য একজনকে মনোনয়ন দিবে। যে তারা এটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, তখন কথা গড়াবে রাজপথে। মানে রাজপথে নামলে আসলে কি হয় সেটা তো ভাই এগুলি বলার জন্য বলে, বুঝলেন? এগুলি হলো কি বলার জন্য বলে, কথা বলার পরিবেশ থাকবে না। কোনো কথা বলার পরিবেশ থাকবে না, আপনি আগে কেমনে বুঝলেন? আপনি দেখেন কি হয়। আপনাদের বিএনপি তো বলছে যে বিএনপি এই যে জুলাই সনদের যেগুলো আছে, তারা তো বলছে জুলাই সনদের যেগুলি তারা রাজি হয়েছে অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি বলছেন এটা, যে এটা বলেছে যে হবে। অপেক্ষা করেন, তাহলে আগে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন কথা বলার পরিবেশ থাকবে। তাহলে রাজপথে আসলে তারা কেন রাজপথ ভালোবাসে, তারা হতেই পারে। কেন কথা বলে? রাজপথ তো খারাপ জায়গা না, এটা ভালো। কিন্তু রাজপথে নামলে কি হয় সেটা তো হবে, দেখেছি আমরা। জনগণের তাদের মধ্যে সমর্থন বাড়বে, আন্দোলন করবে তারা সরকারের বিরুদ্ধে। ভালো তো, খারাপ না, আমি এ থেকে খারাপ কিছু দেখি না। রাজপথকে ভয় পাচ্ছেন কেন আপনারা? ধন্যবাদ আপনাকে। জনাব নীলুফার চৌধুরী মনে একটু আসতে চাই। বিরোধী পক্ষ তো অভিযোগ করছে যে বিএনপি আসলে চিট করেছে। এই যে প্রশ্নগুলো, যে পরিস্থিতি তৈরি হয়েছে, গণভোট জুলাই সনদ এই বিষয় নিয়ে তারা অভিযোগ করছে বিএনপি চিট করেছে। এটা কি আসলে রাজনৈতিক কারণে এই প্রচেষ্টা কিনা বিএনপির?
বিএনপি কোথায় চিট করলো? বিএনপি তো সব বলেছে, ক্লিয়ার কাট কথা বলেছে। তারপরে বিএনপি বলছে সিগনেচার নিলে নিতে পারেন, সিগনেচার নেন, কিন্তু আইনের বাইরে তো বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপি ওইটা কি আপনার শপথ নিয়েছে? শপথ তো নেয় নাই, শপথ নেওয়ার প্রশ্ন আসে না। একসাথে দুইটা শপথ নেওয়া, ওই যে কি তানিয়া, ব্যারিস্টার তানিয়া আমির বলছে যে একই দিনে একই জায়গায় দুই রকম শপথ নেওয়াটা সংসদ সদস্য পদই থাকে না। সেইখানে যদি আপনি আইন মানেন, আর আইন না মানলে তার জন্য কিছুই না, সেটা কি করবে সরকার জানে। তো বিএনপি যে কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথা বিএনপি এই পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছে। বিএনপি তখনও বলেছিল যে সংসদই নির্ধারণ করবে জুলাই সনদের ফিউচার কি, সংসদ নির্ধারণ করবে। আর যেটা সংস্কারে যেটা বিএনপি উইলিংলি স্বীকার করেছে, দেখবেন বিএনপির অনেক কিছুতে 31 দফার সঙ্গে যেগুলো মিল আছে সেগুলো কিন্তু বিএনপি কিন্তু এমনিতেই রাজি হয়েছে। এটা বিএনপির 31 দফাটা অনেকটা আপনার নির্বাচনী ইশতেহারের মতো, সেটা কিন্তু বিএনপি বছর বছর ব্যাপী আপনার প্রচারণা চালিয়েছে। তারা বলছে, অভিযোগ করছে যে বিএনপি গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। হ্যাঁ, এটা তো আগেও ছিল, গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে। তারপরেও যখন বিএনপির কথা শুনে নাই, তখন বিএনপি চাইছে যে ঠিক আছে একদিনেই হোক, একটা পাতা ফেলা গেল তাদের গুয়ারতুমির জন্য, জেদের জন্য। এখানে তো দুইটা পাতা দুইটা বই থেকে দেওয়া হয়েছে আলাদা আলাদা, এখানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, একদিনে ইলেকশন হয়েছে মানে খরচটা বাঁচলো, আপনার সমস্যাগুলো হলো না, একই সাথে জনগণ একই সাথে ভোট দিতে গেল, একই সাথে হয়ে গেল, তারা বেশি ভোট পাইলো। নইলে আপনার আলাদা দেন, চ্যালেঞ্জ করে বলছি, কয়টা লোক ভোট দিতে যায় আপনি দেখেন। তো সেই জায়গায় আপনার বিএনপি চিন্তা করেছে ও করলে করুক, আচ্ছা এটা হইলে হোক, এটা এমন কি যেটা আইনে টিকবে না, আমি জানতেছি, আমি বলতেছি, আমার কথা দাম দিচ্ছে না, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু তাদের পক্ষে, তাহলে তাই হয়ে যাক। তাদের পক্ষে কতটা ছিল এটা তো বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় বিএনপি কিচ্ছু করার ছিল না, বিএনপির চেয়ে দেখা ছাড়া। তো বিএনপি ওটা দেখছে যে এটা ফেলে দিলে যে কোনো সময় ফেলে দেওয়া যায়, কারণ যেটা আইনের মধ্যেই পড়ে না সেটাকে তুলে নেওয়ার তো কোনো কারণ থাকে না। হ্যাঁ, এখন বলবেন যে তাহলে আপনারা ভোট দিয়েছেন বা দেন নাই। তো আমরা ওই যে গেছে বিএনপি ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নাই, যখন খুব চাপাচাপি করছে বিএনপি বলছে হ্যাঁ ভোট দিয়েন, কিন্তু ওটার মধ্যে কোনো বাধ্যতামূলক নাই। বিএনপি তো নিজের ভোটের জন্য বাধ্যতামূলক বলে না যে ধানের শীষেই কিন্তু ভোটটা দিতে হবে, এটা যার যার যে মানসিকতায় যে ভোট দেয়। তো সেই জায়গায় বিএনপি তাকে কেন বলবো, তারপরেও তো বিএনপি বলছে যে ঠিক আছে ভোট দিয়েন। তো এরপর আর কি বলতে বলে, কিন্তু আইন যদি না মানে, আইনের মধ্যে যদি এটা না থাকে, তাহলে আপনার কিভাবে বিএনপি নিবে? এটা বিএনপির দ্বারা সম্ভব না। একমাত্র সম্ভব সবাই যদি সংখ্যাগরিষ্ঠ যদি বলে 2/3 মেজরিটি যে হা জয়যুক্ত হয়েছে। তো বিএনপির তো খায় দেয়া কাম নাই, কেন বিএনপি এই কামটা করতে যাবে? বাংলাদেশের কত কাজ আছে, দেশ প্রায় দেউলিয়া, টাকা টুকা কিচ্ছু নাই, অর্থনৈতিক দুরবস্থা, স্বচ্ছতার দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, স্বাস্থ্যের দুরবস্থা, আপনার সব কিছু ডিজাস্টারের দুরবস্থা। এর মধ্যে নতুন ডিজাস্টার শুরু হয়েছে, একটা যুদ্ধ। এই যুদ্ধের দুরবস্থা আপনার আগামী মাসে কিভাবে রেমিটেন্স আসবে সেটা আমরা বুঝি না। তাদের এইসব নিয়ে মাথা ব্যথা করার মতো বিএনপির এই মুহূর্তে আমার মনে হয় না সময়। এই যে আপনি যেটা বলছিলেন যে নানা দুরবস্থা, অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাও আমরা দেখছি, অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকটাও আমরা দেখছি। এর মধ্যে আবার দেখছি যে পুলিশের পোশাক পরিবর্তনের জন্য আবার কথা উঠছে বা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে এত টাকা খরচ করে পুলিশের এত টাকা কেন খরচ করলো, এটারই তো জবাবদিহিতার দরকার। এটারই জবাবদিহিতা, একটা ইন্টারিম গভর্নমেন্ট পারে না এই কাজ করতে। তার কেন এত ভিতরের যা কিছু আছে, হৃদয়টা, হার্টটা, যেখানে বিবেকটা, সেটার পরিবর্তন করলেন না, আপনি মাইন্ডসেটের পরিবর্তন করবেন না। আপনি পোশাক পরিবর্তন করে সেই পোশাক কি বানাইছেন, এমন একটা পোশাক বানাইছেন আপনার রাস্তার মধ্যে চেনা যায় না। আর্মিদের চেনা না যাওয়ার কারণ আছে, তারা দেশকে রক্ষা করে। দেশের জায়গায় থেকে গাছের মধ্যে ঢুকে গেলে গাছের মতো যেন দেখা যায়, বোঝা না যায়, সেটা ঠিক আছে। আপনি একটা পুলিশকে না বুঝলে, আপনি না বুঝতে পারলে 10 হাত দূরে থেকে যে সে পুলিশ, সাধারণ জনগণ থেকে আলাদা না বুঝতে পারলে আপনি বিচার দিবেন কিভাবে, আপনার সেবা চাইবেন কিভাবে? তো সেইটারে আপনি এমন গ্রে কালার বানায় দিছেন যে আপনি বুঝতে তারে দুর্বীক্ষণ যন্ত্র লাগবে প্রত্যেকটা জনগণের হাতে। তাহলে আপনার পোশাকের হয় আগের পোশাকে ফিরে যেতে হবে, আগের পোশাকে ফিরে গেলে হয়তো বা বানাইতে নাও হতে পারে। আর না হয় তাদের যদি দেশের টাকা থাকে, আমি জানি না, পোশাক আবার চেঞ্জ করা, এটা তো কোনো পোশাকের মধ্যেই পড়ে না। এই যে হাজার কোটি টাকার যে 9-6 করলো এই সরকার, এটা তো 9-6 করার জন্য পোশাক চেঞ্জ করা।
এমন কোনো পৃথিবীর এমন কোনো ঘটনা ঘটে নাই যে পুলিশের ওই নীল রং বাদ দিয়া গেরুয়ার আপনার ছাই রং দিয়ে দিলেন, আপনার তাতে কি পুলিশ ভালো হয়ে গেল? জি, পুলিশের অনেকে বলছে যে এই ধরনের যখন সিদ্ধান্ত নেয় তখন তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে তাদের সাথে আলোচনা করে নাই। আমরা টকশোতে বিভিন্নভাবে আমরা এগুলো প্রতিবাদ করেছি, জানার সাথে সাথে প্রতিবাদ করেছি। আমরা যারা কথা বলি তারা তো কোনো না কোনো দল করেই কথা বলি, দেশের কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিরা এসে কথা বলে, তাদের কোনো কথার কোনো গুরুত্ব দেওয়া নেই, বুদ্ধিজীবীদের কোনো কথার গুরুত্ব দেওয়া হয়, রাজনীতিবিদদের কোনো কথার গুরুত্ব দেওয়া হয়। তাহলে এটা করলো কারা, কেন করলো, এই কেন করলো এটার জবাবটা নেওয়া উচিত তাদের কাছ থেকে। যিনি পুলিশে ছিলেন তাকে আমার মনে হয় যে এইখানে এনে তাকে ইন্টারোগেশন করা দরকার। এটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত? মানে আগে একটা ভুল করছিল তো, সেই ভুলটা শুধরানো হচ্ছে, এখন শুধরানোটা যুক্তিসঙ্গত, তো আমার কাছে খুবই যুক্তিসঙ্গত মনে হয়। আগে তো অর্থনৈতিক অবস্থার মধ্যে, ওই অর্থনৈতিক অবস্থার মধ্যে এটা তারা চেঞ্জ করলো। এটা আপনি খালি একটা কথা বলেন, আমি তখনও কিন্তু এই কথা বলছিলাম, এই যে পুলিশের পোশাক আপনি চেঞ্জ করতেছেন, এই চেঞ্জ করার জন্য কেউ কি আপনার কাছে কোনো আবেদনপত্র লিখছিল যে মহামান্য প্রধান উপদেষ্টা অনুগ্রহপূর্বক আমার এটা চেঞ্জ করিয়া দেন? আমি ভালো মানুষ হয়ে যাই। তারা বলছে তাদের কাছ থেকে কোনো ধরনের সিদ্ধান্তই নেওয়া হয়নি বা তাদের জানানো হয়নি। যে ওনারা তাহলে কোথায় জানলেন, কোথায় পাইলেন যে এই পোশাক চেঞ্জ করতে হবে, পুলিশের পোশাক চেঞ্জ করতে হবে, র্যাবের পোশাক চেঞ্জ করতে হবে, তারপরে আপনার পোশাক চেঞ্জ করতে, আনসারের পোশাক চেঞ্জ করতে হবে? এই উদ্ভট বুদ্ধি তাদের মাথার মধ্যে কে দিছে জানেন? সেই দিছে যে নাকি এগুলি চেঞ্জ করলে যার টাকা লাভ হবো, সে দিছে। এই ঠিকাদার যারা নাকি এই কাজটা পাইছে, এই কাজটা পাওয়ার মাধ্যমে যারা নাকি টাকা পয়সা ইনকাম করছে, তাদের বুদ্ধিটা ওই লোকগুলির খুঁজে পাই কেউ না। মানে ঠিকাদাররা কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? কারণ আপনি যে সিদ্ধান্ত নেন তার তো চাচতো ভাই ঠিকাদার, তার মামাতো ভাই ঠিকাদার, ভালো মতো খুঁজেন না, তার বউ ঠিকাদার, খুঁজলেই পাবেন বউ ঠিকাদার, খুঁজেন। কারো না কারো ধান্দা ছিল এখানে, ওই ধান্দাটা কে করছে তাদেরকে খুঁজে বের করেন, শাস্তির মুখে আনেন, প্রকাশ করে দেন, আগামীকাল এটা হবে না। প্রত্যেকটা ঘটনা কিন্তু আমি যে আপনাকে যে কোনো একটা ঘটনা অন্যায় ঘটে, সেই অন্যায়টাকে আগে উদ্ঘাটন করতে হয়, করে তার একটা বিচার করতে হয়। বিচার করলে এই ঘটনা রিপিট হয় না। ওই যে একটু আগে বললেন না যে একজন ফোন করে বললো তোমাকে আমি দেখে নেব, ওই লোকটা কে তারা খুঁজে বের করেন। জানা তো বান্টুর মামলা, যারে ফোন করছে, যারে দিয়ে কাম করে জিজ্ঞেস করবেন তোমার কে ফোন করছিল, বলেন ওই ফোন নম্বরও আছে, চেক করে নিতে হয়। তারা খুঁজে বের করেন, তাকে দেখান জনগণের সামনে এই সেই লোক যে চাইলেই দেখে নিতে পারে, যে চাইলেই একজন ডিসিকে বদলি করতে পারে। বের করেন, দেখবে যে আর হবে না, সে আর বাকি জীবনে ফোন করবে না। আর যেহেতু সেটা হয়ে গেছে, এখন তার এক্সাম্পল ক্রিয়েট করছে, সে কালকে আরেকজনকে করবে ফোন, তোমাকে কিন্তু দেখে নিব, একবার দেখে নিয়েছিলাম একজনকে, 24 ঘন্টার মধ্যে বদলি করছি, তোমার চাকরি খেয়ে পেলামু, আমার এত পাওয়ার। ওই পাওয়ারটা একটু দেখতে চাই। তার পাওয়ার কি তারেক রহমানের চেয়ে বেশি নাকি তারেক রহমান সাহেব নাকি সালাউদ্দিন আহমেদের চেয়ে বেশি? সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার নাম প্রকাশ করতে কি লজ্জা পান? করেন না কোনো প্রকাশ। আমি তো ওই লোকের ভোট দিই নাই, আমি তো সালাউদ্দিন আহমেদকে ভোট দিছি। জি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলেছেন যে খুব শিগগিরই সন্ত্রাস এবং চাঁদাবাজদের নাম প্রকাশ করা হবে। আমার সন্ত্রাস চাঁদাবাজদের নাম প্রকাশ করেন, আগে ওইটার নাম প্রকাশ করেন, ওই পাওয়ারফুল লোকের নাম প্রকাশ করেন। ওই লোকটা কে এটা একটু আমরা দেখতে চাই। ওই লোকের এখন থেকে স্যালুট করবো, অথবা তার একটা ছবি বানিয়ে রাখবো, সকাল বিকেল সালাম করবো। এত পাওয়ারফুল আপনি, ওইটা বাইকের লোক না নাকি সালাউদ্দিন সাহেবের আত্মীয় হয় কে জানে? তাছাড়া তো আমি আর লোক দেখি না। আমার সন্দেহ সালাউদ্দিন সাহেবের আত্মীয় হয়, যে কারণে সঙ্গে সঙ্গে ডিসিকে বদলি করতে পারছে। বিএনপির সামনে তো টিকে থাকার জন্য একটি লম্বা বিশাল এক চ্যালেঞ্জ রয়েছে, বৈশ্বিক চ্যালেঞ্জ বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন, আরও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে বিএনপি একটি লম্বা সময় টিকে থাকতে পারবে কিনা, কি মনে হয় আপনার? দেখেন, জনগণ যেহেতু ভোট দিয়েছে 5 বছরের জন্য, তো বিএনপির যেহেতু এর আগে অভিজ্ঞতা আছে এবং বিএনপি যেহেতু কমিটমেন্ট রক্ষায় বিশ্বাস করে, অতএব সব কিছু মিলে বিএনপি ইনশাল্লাহ পারবেন তো অবশ্যই, এবং চেষ্টা করে ভালো কিছু করবেন। সচিব শফিকুল আলম আপনাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটি শোনার পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিলেন। আপনি কি এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন নাকি পেশাগত সমালোচনা? শুনেন ভাই, ওই ভদ্রলোকের মাথা আওলা হয়ে গেছে। এখন এত 1.5 বছর উনি প্রচণ্ড ক্ষমতা ভোগ করছেন। ক্ষমতা ভোগ করতে করতে একবার মনে হয়েছে উনি বিভিন্ন টকশোতে প্রথম দিকে আসতেন, এসে বিভিন্ন জনের সঙ্গে আসতেন, এসে বেজ্জিত হইতেন, কথা তো জবাব দিতে পারতেন না। আমার সঙ্গে এরকম কয়েকবার বসছেন। তারপর উনি নিয়ম করলেন যে উনি একা যাবেন,
একা ছাড়া যাবেন না, একা গেছেন, এখন ওনাদেরকে একা ডাকবে, লোক তো ওটি আছে, এখন তাহলে কেউ একা ডাকবে, কেউ ডাকবে না। তো উনি এখন কই আছেন, একটা নাকি পত্রিকা বাই করবেন, নাম কি দ্য ডেইলি ওয়াদা নাকি যে নাম, আমি প্রায় 37 বছর ধরে আছি পত্রিকার জগতে ভাই, কর্মরত আছে, আমি দেখি নাই কোথাও, যাক তারপর বাইর করুক। এখন উনি সন্দেহ পোষণ করছেন আমার লেখাপড়া নাই, পড়াশোনা করি নাই, ওনার সন্দেহ হয়তো ওনার তুলনায় কিছুই পড়ি নাই, কী করুন, কারণ আমার তো কিছু বলার নাই। উনি বলছেন বলে আনন্দ পাইছেন, আমার মাঝে মাঝে মনে হয় হয়তো এমন হতে পারে হয়তো আমাকে বইলে উনি একটু লাইমলাইটে আসতে চাচ্ছেন, আলোচনায় আসতে চাচ্ছেন, এমনিতে আলোচনা আসতে পারছেন না। মাঝখানে হঠাৎ করে ওনার এই যে আমরা তো নাম টাম যখন নেই না কারো, এই মোবাইল ফোন কিন্তু বুঝতে পারে কার নাম নিচ্ছি। এরকম 2 দিন আগে যখন কারো নাম নিয়েছিলাম, ওনার নাম এইভাবে আমাকে প্রশ্ন করছে, তো নাম উচ্চারণ করছি, পরে দেখি কি এই মোবাইলে ওনার অনেক ক্লিপ আসে, এবং একটা ক্লিপে দেখলাম, আজকেও দেখলাম ওই ক্লিপটা, যে উনি বলতেছেন যে আমাদের এখানে জবের নাকি বন্যা বয়ে যাবে। হ্যাঁ, একদম জবের বন্যা বয়ে যাবে, ইউনুস সাহেব এত কিছু করতেছে, তো জবের বন্যা তো বইছে, তো উনি তো এই লোক না যে নাকি জবের বন্যা বয়ে দিবে।